অ্যাজ অ্যান অলরাউন্ডার সাকিবকে আই রেট হিম অ্যামং ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট এভার। আমাদের দেশে আমরা চিন্তা করতে পারি যে শাহরিয়ার নাফিস আসলে কিসের মধ্য দিয়ে গেছে, কিভাবে ফ্যামিলি স্যাক্রিফাইস করেছে, কিভাবে তারা রেজাল্ট ভালো করেছে, একই সাথে ক্রিকেটে ভালো করেছে। আমাদের জেনারেশনটা, আমরা বা আশরাফুল বা আফতাব, আমরা বাংলাদেশকে জেতাতে শুরু করেছিলাম। মিডলে আমাদের ওই সুপারস্টার কেউ কেন ওভাবে ফ্লারিশ করতে পারলো না? কেউ বলে কয়ে স্টার হতে পারে না, স্টার হয়ে যায়। ধোনির রোলটা যিনি প্লে করেছিলেন, দেখছিলাম যে এক্সাম আধা ঘন্টা আগে শেষ করে দিয়ে তিনি হচ্ছে মাঠে প্র্যাকটিসে যাচ্ছে। শাহরিয়ার নাফিসদের কথা আসলে আমাদের মুভি নির্মাতারা কবে ভাববে? সেরা বিসিবি প্রেসিডেন্ট খেলছে, ও আমার ছেলের খেলতে দিতে চায় না। বলছে যে মাহমুদুল্লাহ রিয়াদ 6-7 বাংলাদেশ টিমকে যেই সব আনবিলিভেবল ম্যাচ জিতিয়েছেন। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম, স্পোর্টস টাইম প্রেজেন্স বিহাইন্ড দ্য ক্রিকেট। আলোচনা করব ক্রিকেটের ভেতরের বাইরের অনেক ঘটনা প্রবাহ নিয়ে, এবং যেই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে খেলাটার বাইরেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস ইভেন্টের থেকে ক্রিকেটটা যেহেতু আমাদের কাছে অনেক বেশি একটা প্রায়োরিটির জায়গা, স্বপ্নের জায়গা, আবেগের জায়গা, সেই জায়গাটায় যারা আসলে স্বপ্নচারী হয়ে বছরের পর বছর সার্ভিস দিয়েছেন, সেই তারা এই প্রোগ্রামে আমার সাথে অতিথি হয়ে আসবেন। ফার্স্ট এপিসোড উইথ বাংলাদেশ এক্স ক্যাপ্টেন শাহরিয়ার নাফিস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এন্ড থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এন্ড ডেফিনেটলি এটা একটা বিশাল প্লেজার ফর আস যে আমাদের প্রথম এপিসোড, এবং সেই আলহামদুলিল্লাহ আই ফিল অনার্ড অ্যান্ড প্রিভিলেজ যে এই প্রোগ্রামটা বিহাইন্ড দ্য ক্রিকেটের ফার্স্ট এপিসোডে আমাকে আপনারা গেস্ট হিসেবে নিয়ে এসেছেন। আই এম কাইন্ড অফ পার্ট অফ হিস্ট্রি। ডেফিনেটলি ইউ আর দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি, এন্ড ডেফিনেটলি শাহরিয়ার নাফিস আমি অনেক বেশি আবির ভাই বলে ডাকি আসলে ডাকনাম। লেটস বি কমফোর্টেবল। হ্যাঁ, একদমই, উই আর কমফোর্টেবল। এই যে আমি শুরু করছিলাম, শুরুর সময় একটা ওয়ার্ড আমি ইউজ করেছি যে স্বপ্নচারী হয়ে আসলে বাংলাদেশকে যারা একটা নেক্সট লেভেলে নিয়ে যাবার একটা পথে ছিল বা রেখেছিল, সেই মানুষগুলোর মধ্যে শাহরিয়ার নাফিস আপনি একজন। এই যে লেজেন্ডারি একজন ক্যারেক্টার, কেউ মানুক না মানুক, একসেপ্ট করুক না করুক, এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, ড্রিম সেট আপ সব কিছুই শুরু হয়েছিল আপনাদের প্রজন্মটা দিয়ে। আগে হয়তো আকরাম খানটা সিমেন্ট করার চেষ্টা করছিল। আপনি নিজে কখনো বোঝার চেষ্টা করেছিলেন বা মানে আন্ডারস্ট্যান্ড করেছিলেন কিনা, মানে কোন সময়টা এটা বুঝতে পেরেছিলেন যে আসলে আপনি শাহরিয়ার নাফিস ইজ মোর দ্যান সামওয়ান যিনি আমাদের ড্রিম মেকার? না, এই এতগুলো বিশেষণ শুনে খুব ভালো লাগছে। না, ইউ ডিজার্ভ। না, থ্যাংক ইউ। তবে একটা জিনিস, যখন থেকে ক্রিকেট খেলা একদম ছোটবেলায় শুরু করেছি, তখন থেকেই আসলে স্বপ্ন ছিল যে ভালো ক্রিকেটার হতে চাই। মানে কারণ আমরা যখন শুরু করেছি ব্যাক ইন 1995-96 দিকে, তখন আকরাম ভাইরা মাত্র 97-এ আইসিসি ট্রফিটা জিতে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে। তখনই স্বপ্ন দেখা শুরু যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, টিভির পর্দায় যাদের খেলা দেখি তাদের সাথে খেলবে, তখন স্বপ্নটা দেখা শুরু। তো আমি এই যেহেতু প্রথম প্রোগ্রাম, এখানেই আমাদের ক্রিকেটের সমস্ত ক্রিকেটার যারা আমাদের স্বাধীনতার পর থেকে অল্প অল্প করে ক্রিকেটটা এগিয়ে নিয়ে গিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ একটা সময় বাংলাদেশের ক্রিকেট খেলাটা খুব একটা সহজ কাজ ছিল না, একদমই না। তারা খেলেছেন দেখেই পরবর্তী প্রজন্ম আমরা খেলতে ইন্সপায়ার্ড হয়েছি। তো যখন আকরাম ভাইয়ের নেতৃত্বে এই বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, তখন থেকে আসলে স্বপ্নটা বড় হয়ে যায়। ছোটবেলায় স্বপ্ন ছিল যে ক্লাব ক্রিকেট খেলবো, পাশাপাশি পড়াশোনা থাকবে, এই খেলাটা ভালোবাসা থেকে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন আসলে আমাদের স্বপ্নের দ্বারটা উন্মোচন করে, গ্লোবাল ড্রিমটাকে আসলে ওপেন করে দিয়েছে। তারপর ওই ওয়ার্ল্ড কাপ খেলা, তারপর একটু একটু করে স্বপ্ন দেখা শুরু হয়, ঠিক আছে জাতীয় দলে খেলবো, বা জাতীয় দলে খেলতে পারলে খুব ভালো লাগবে। তারপরে টেস্ট স্ট্যাটাস পেয়ে যাও, তখন আসলে স্বপ্নটা অনেক বড় হয়ে যায়। আর যেটা চেষ্টা করেছি যে সবসময় যখন ক্রিকেট খেলেছি, সর্বোচ্চ মনোযোগ দিয়ে, ডেডিকেশন দিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করেছি। এইটা একদম হলপ করে বলতে পারি যে আমি অনেক বড় কিছু হয়ে যাব, বা মানুষের এত ভালোবাসার জায়গাটায় চলে যেতে পারবো, এটা তো আসলে কেউ কল্পনা করতে পারে না। বাট খুবই ভালো লাগে। তবে চেষ্টা করেছি যে যতদিন ক্রিকেট খেলবো দেশকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, ভালো পারফরমেন্স করার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন যেখানে মানুষ
ভালোবাসে ক্রিকেট খেলা, রিটায়ার করেছি অলমোস্ট 4 বছর হয়ে গেছে। এখন মানুষ বলে ভাই আপনি জাতীয় দলে খেললে খুব ভালো হবে, ভালো লাগতো। তো এই আমি সবসময় একটা কথা বলি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওয়ান ডেতে 4টা 100, টি-20-র প্রথম 100 ফর বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সাথে ফতুল্লার 100 বা মানে প্রথম টি-20 ক্যাপ্টেন, এগুলা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, কিন্তু এটার চেয়ে অনেক বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মানুষ ভালোবাসে। এইটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং এই যে এখন আমার শরীর দাঁড়ায় যাচ্ছে যে মানুষ দেখলে বলে ভাই কেমন আছেন, খুব ভালো লাগে, এর চেয়ে বড় পাওয়া আসলে লাইফের। ফ্রম দ্যাট কানেকশন আমরা যদি একটু পিছনে ফেরার চেষ্টা করি, মানে আপনি তো কিছু জিনিস বললেন, আমি কিছু জিনিস বললাম, বাট একটা জিনিস কিন্তু মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওপেনিংয়ের প্রথম সুপারস্টার আপনি। আমরা তামিম ইকবাল খানদেরকে পেয়েছি, লিটন কুমার দাসরা এখন খেলছে, সৌম্য সরকাররা খেলছেন, সামনে হয়তো আরও অনেক বড় বড়, বাট ওপেনিংয়ের প্রথম সুপারস্টার যদি আমি কাউকে বলি সেটা হচ্ছেন আপনি। আমার মনে পড়ে যে তখন হচ্ছে বাংলাদেশ টেলিভিশনেরই সময়টা ছিল, এবং আপনি যখন বিদেশে খেলতে যেতেন আপনি আন্টির সাথে ম্যাক্সিমাম সময় যেতেন, মনে পড়ে নিশ্চয়ই। হ্যাঁ, ছোটবেলায় আমার তো পুরোটা সময় মানে আমার যেই সাপোর্ট বা আমার যে কন্ট্রিবিউশন এটা অনেক বড়, মানে প্লেয়ার হওয়ার পিছনে ওনার অনেক কন্ট্রিবিউশন। কারণ মাঠে নিয়ে যাওয়া, প্রথমে মাঠে নিয়ে যেতে পরে আসছে। ফার্স্ট হচ্ছে কি ওরকম 1995-96-এর মতো সময়ে ছেলে ক্রিকেট খেলবে, এইটা বাবা মার সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। খুবই মডার্ন চিন্তা ভাবনা করতেন। অনেক প্লেয়ারকে আমরা জানি শুধুমাত্র ফ্যামিলির প্রপার সাপোর্টের কারণে হয়তো অনেক দূর যেতে পারেনি। তো ওই রকম সিচুয়েশনে এই যে বাবা মার যে চিন্তাটা যে না ও খেলুক, আব্বা মার চিন্তাটা ছিল এরকম যে ছেলে খেললে একটা প্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকবে। তো এইটা একটা নাম্বার 1 সাপোর্ট। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমার আব্বা যেহেতু আর্মিতে ছিলেন, 1996-এ লাস্টে আমি ক্যাডেট কলেজে পরীক্ষা দিই। আমার আব্বার খুব ইচ্ছা ছিলেন এবং আব্বার এখনও এটা একটু দুঃখ আছে যে তার 3 ছেলে কেউ আর্মিতে যায় নাই। তো বড় ছেলে হিসেবে তার খুবই একটা আশা ছিল যে তার ছেলে আর্মিতে জয়েন করবে। তো 1996-এর লাস্টের দিকে আমি যখন সেন্ট জোসেফে পরীক্ষা দিই, আমি মির্জাপুর ক্যাডেট কলেজেও পরীক্ষা দিই এবং আল্লাহর অশেষ সম্মতি দুইটাতেই আমি অ্যালাউ হয়েছিলাম। তো ওরকম একটা সিচুয়েশনে আমার বয়স তখন কত 11-12 বছর, ওরকম সিচুয়েশনে তখন আমি যদি ক্যাডেট কলেজে যাই আর্মির লাইনটা ক্লিয়ার হয়ে যায়, আর সেন্ট জোসেফে যদি পড়ি তাহলে আমি ঢাকায় থেকে খেলার সুযোগটা পাবো। এরকম একটা ক্রাঞ্চ মোমেন্টে যে প্যারেন্টসের যে সাপোর্ট যে না ঠিক আছে ছেলে খেলতে চায় খেলুক, একটা শর্ত পড়াশোনাটা নষ্ট করা যাবে না, ওরকম সিচুয়েশনে যে সাপোর্টটা ওইটা আসলে আনবিলিভেবল। এবং পুরো পরবর্তী মানে প্লেয়ার হয়ে ওঠার পেছনে তো আব্বার সাপোর্ট ছাড়া তো এটা হতো না। তো আম্মা যেতেন, এরকমই তো হয়, একটা সময় মা থাকে তারপরে স্পাউসে চলে আসে, বাট ট্রান্সফরমেশনটা আসে। হ্যাঁ, তো এটা তো অবশ্যই আব্বা আম্মার যেই কন্ট্রিবিউশন এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। কিছুটা কি মনে হয় শাহরিয়ার নাফিস আহমেদ যে বাংলাদেশের ওই সময়টায় যখন ক্রিকেট খেলা কঠিন ছিল, যখন গার্ডিয়ানরা সন্তানদের ক্রিকেটার বানাবে কি বানাবে না এরকম একটা কনফিউশনের মধ্যে থাকতো, ধরেন আপনার ক্যাডেট কলেজ চুজ না করে সেন্ট জোসেফ চুজ করার পরেও হয়তো অনেক আত্মীয় স্বজন এটা নিয়ে অনেক কথা বলেছে যে কেন ক্যাডেটে পাঠানো হলো না, মানে হয় না সোসাইটি আসলে যেভাবে দেখে ব্যাপারগুলো এটা তো আসলে এটা কিন্তু বড় গ্যাম্বলিং, এন্ড স্যাক্রিফাইসও কাইন্ড অফ। হ্যাঁ, ক্যাডেট কলেজ চলে গেলে হয়তো একভাবে সেট হয়ে যাবে, কিন্তু ওই সময় যে এই ডিসিশনটা নিতে হেল্প করা বা সাপোর্ট করা, তারপরে খেলতে সাহায্য করা, মাঠে নিয়ে যাওয়া, বাসার থেকে সবসময় একটা জায়গায় আব্বা আম্মা অনেক স্ট্রিক্ট ছিলেন যে রেজাল্টে যাতে কোনো কম্প্রোমাইজ না হয়। তো ব্যাপারটা এরকম অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো যে তুমি রেজাল্ট করবা তোমাকে খেলতে দিব, রেজাল্ট না করবা খেলতে দিব না, এরকমও হয়েছে। যেমন আমার লিগ ক্রিকেট শুরু কিন্তু অনেক লেট, আমি যখন ক্লাস 9-এ থাকি তখন আমার লিগ ক্রিকেট খেলার আসলে কোনো সুযোগ ছিল না বা আগ্রহ ছিল না, কারণ একটা প্ল্যানিং ছিল এরকম যে ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষার পরে লিগ ক্রিকেট খেলা শুরু করবো, এর ম্যাট্রিকটা তো ফার্স্ট স্টেপ। তো ওইরকম সময় আমাদের প্রয়াত মন্টু স্যার ছিলেন, ওনার একটা টিম ছিল নির্মাণ একাদশ, তো 3rd ডিভিশনের। ওনার এমন একটা সিচুয়েশন ছিল 3টা ম্যাচে ওনার জিততে হবে, যিনি না জিতে তাহলে টিম রেলিগেটেড হয়ে যায়। ওরকম সময় উনি আম্মাকে রিকোয়েস্ট করেছিলেন যে 3টা ম্যাচ খেলুক। তো ওই সময় আমি 2টা ম্যাচ খেলেছিলাম, অসুস্থতার কারণে 3rd ম্যাচটা খেলতে পারি নাই। তো ওইটাই ছিল আমার শুরু, কিন্তু ওই ম্যাট্রিক পরীক্ষার আগ পর্যন্ত মানে আমি আর লিগ ক্রিকেট করি নাই। তো মানে গ্যাম্বলিংটা ছিল এরকম বা এই বার্গেনিংটা ছিল এরকম যে ইউ হ্যাভ টু ডু ওয়েল ইন এক্সাম। হ্যাঁ, পড়াশোনায় যদি কম্প্রোমাইজ হয় তাহলে খেলতে দিব না। এরকম অনেক হয়েছে যে স্কুলের খেলা কিন্তু পরীক্ষা
খেলতে যায় নাই, বা আমার সতীর্থরা হয়তো সবাই মিলে, আমাদের তো ওই সময় সপ্তাহে 3 দিন প্র্যাকটিস ছিল, রবি মঙ্গল বৃহস্পতি আবনি মাঠে হোয়াইট সারের 3টা থেকে 5টা বা 3টা থেকে 6টা। আমাদের অনেক ফেলো প্লেয়ার্সরা তারা ফ্রাইডে স্যাটারডেতে বঙ্গবন্ধুতে গিয়ে প্র্যাকটিস করতেন। ওই সময় এইগুলা করতে পারতাম না, কারণ সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনার অনেক চাপ ছিল। বাট এই যে সাপোর্টটা, মানে যে খেলো সমস্যা নেই, বাট পড়াশোনা কম্প্রোমাইজ করা যাবে না, এই ব্যালেন্সটা আমাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু মানে আমরা তো মুভি দেখি এবং মুভিতে আসলে কারা অভিনয় করে তাদের প্রশংসা করি, সেই মুভি থেকে যেই ক্রিকেটাররা বের হয়ে আসে বা যেই ক্রিকেটারের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়, আপনারা যদি খেয়াল করে দেখবেন সেটা নিয়েও আমরা আসলে অনেক বেশি ইয়ে করি। আমাদের দেশে আমরা চিন্তা করতে পারি যে শাহরিয়ার নাফিসরা আসলে কিসের মধ্য দিয়ে গেছে, কিভাবে ফ্যামিলি স্যাক্রিফাইস করেছে, কিভাবে তারা রেজাল্ট ভালো করেছে, একই সাথে ক্রিকেটে ভালো করেছে। অস্ট্রেলিয়াকে অলমোস্ট হারিয়ে দেবার ক্ষেত্রে ফতুল্লায় তিনি যে রোলটা প্লে করেছিলেন, অল্পের জন্য বাংলাদেশ হয়তো শেষ সময়টা পারে নাই, সেই রোলগুলো নিয়ে আসলে কেউ আলোচনা করি না। MS ধোনি মুভি আমরা দেখেছিলাম না, যেখানটায় হচ্ছে ধোনির রোলটা যিনি প্লে করেছিলেন, দেখছিলাম যে এক্সাম আধা ঘন্টা আগে শেষ করে দিয়েই তিনি হচ্ছে মাঠে প্র্যাকটিসে যাচ্ছে। শাহরিয়ার নাফিসদের কথা আসলে আমাদের মুভি নির্মাতারা কবে ভাববে? আসলে এগুলো বাস্তবতা, অ্যান্ড দিস আর দ্য, আমার কাছে মনে হয়, বেসমেন্ট অফ আওয়ার ক্রিকেট। এখানে আরেকটা জিনিস অ্যাড করি, যেমন যেটা এরকম ছোটবেলায় এরকম অনেক দাওয়াত, তারপর অনেক ফ্যামিলি ট্রিপ মিস করতে হয়েছে। কেমন, যেমন ফ্যামিলি মিলে কোথাও বেড়াতে যাবে, কিন্তু আমার হয়তো পরীক্ষা শেষ, এখন আমার আবার প্র্যাকটিসে নতুন করে ফিরতে হবে। তো এরকম করে এই ছোটোবেলা আমার যতটুকু মনে আছে যে ওই শুধুমাত্র ক্রিকেট খেলা আর পড়াশোনা, কোচিং, এতটুক ছাড়া লাইফে আসলে অন্য কিছু ছিল না। এবং আই এম ভেরি গ্ল্যাড যে আল্লাহ তাআলা আমাকে এরকম ওই বয়সে এই রহমতটা দিয়েছিলেন যে বাচ্চাটা কত কিছু চিন্তা হয়, যে একটু সিনেমা দেখতে যাই, একটু ঘুরতে যাই, এখানে যাব ওইখানে যাব, বাট ওই অনেক কিছু স্যাক্রিফাইস আসলে থাকে। এবং যেহেতু এই পয়েন্টটা তুমি তুললা যে আসলে প্লেয়ারদের আমরা বাইরের পারফরমেন্সটা দেখি, প্লেয়ারদের যে কতখানি স্যাক্রিফাইস এবং তার ফ্যামিলিদের স্যাক্রিফাইস, এইটা আসলে বড় হতে হলে সবাই স্যাক্রিফাইস করে, বাট প্লেয়ারদের ক্ষেত্রে ওই একটা যেমন সাকিব আল হাসান বা লিটন দাস বা মুশফিকুর রহিম, একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, 7-এর পরে তো আর বয়স কত থাকে, 10-11 এরকমই তো হয় না। ওরকম সময় ফ্যামিলি ছেড়ে বিকেএসপিতে বছরের পর বছর হোস্টেলে থাকা, জাস্ট একটা স্বপ্নটাকে পূরণ করার জন্য। এই গল্পগুলো আমার কাছে মনে হয় যদি মানে শেয়ার্ড হয়, তাহলে অবশ্যই আমার প্লেয়ারদের মানুষ ভালোবাসা দেখেই ভুল বুঝে, এটা কিন্তু এটা ব্যালেন্স, কিন্তু আমার মনে হয় অন্যান্য প্রজন্ম ইন্সপায়ার্ড হবে। এক্স্যাক্টলি, মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা শাহরিয়ার নাফিস মনে হয়, যে জিনিসটা আমি আসলে শেয়ার করব, এবং এটা জানেও বাংলাদেশের অনেকেই, শাহরিয়ার নাফিস আহমেদ কিন্তু হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর অ্যালামনি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, রেজাল্ট করে সেখানটায় ঢুকেছেন, পড়েছেন, এবং মানে পুরো বিশ্ববিদ্যালয়ের আমার কাছে মনে হয় যে সবচেয়ে গর্বিত যে সন্তানরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা হয় যারা হচ্ছে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে গর্বিত করে যারা বিশ্ববিদ্যালয়ের এরেনাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। শাহরিয়ার নাফিস আহমেদ সেরকম একজন। বাংলাদেশের বর্তমান ক্রিকেট নিয়ে শাহরিয়ার নাফিস মানে অনেক ধরনের মিক্স এক্সপেরিয়েন্সেস রয়েছে। বাংলাদেশ ভালো করতে করতে খারাপ করতেই থাকে, যখন আমরা ধরে নিই যে বাংলাদেশ খুব খারাপ করবে, তখন আবার ভালো করা শুরু করে। রাইট নাও যদি আমরা খেয়াল করি যে টেস্টে বাংলাদেশ ভালো করেছে, অসাধারণ করেছে, অনূর্ধ্ব-19 দলটা অসাধারণ করছে, নারী দল অসাধারণ করছে, ইভেন ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স তারাও অসাধারণ একটা অ্যাচিভমেন্ট পেয়েছে। বাংলাদেশ ক্রিকেটের কনসিস্টেন্সিটা, আপনাদের যে ক্যারিয়ার, আপনাদের যে স্ট্রাগল, আপনাদের যে উঠে আসা, এই গল্পগুলোর কনসিস্টেন্সির সাথে মিলে না কেন? প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, মানে ছোট বয়সে, তখন আমাদের স্বপ্নটা ছিল যে বাংলাদেশ বিশ্ব দরবারে খেলবে, এতেই আমরা খুশি। তারপরে আমরা যখন খেলা শুরু করলাম, তারপরে নেক্সট যে স্টেপটা ছিল যে আমরা একটা জিতলেই আমরা খুশি, এবং বিশাল আনন্দ মিছিল হবে, পত্রিকার শিরোনাম হবে। তারপরে যেটা হলো যে না, আমরা তো এখন বড় বড় দলকে হারাচ্ছি, এখন আমরা কবে কনসিস্টেন্ট হব। তারপরে আস্তে আস্তে এটাও হওয়া শুরু হলো। হ্যাঁ, এখন আমরা ওই স্টেপটা পার করেছি। এখন যে জিনিসটা হয়েছে, এখন আমাদের এই যে বাংলাদেশ টিম যে আস্তে আস্তে করে সামনে এগিয়েছে, আমাদের দর্শক যারা বাইরে থেকে খেলা দেখি, আমাদেরও কিন্তু আস্তে আস্তে করে এক্সপেকটেশনসটাও আরো বেড়ে গিয়েছে। এবং আমরা যখন ছোটবেলা এরকম কত হয়েছে না, বন্ধুর বাসায় গিয়ে খেলা দেখেছি, অনেকের বাসায় টিভিও ছিল না, কিন্তু এখন আমরা ইন্টারনেট এবং টিভির কারণে সারা দুনিয়ার খবরটা রাখি। তো এখন আমাদের যে এক্সপেকটেশনসটা, এটা অনেক
হাই। আমরা সবাই বাংলাদেশ দলকে ভালোবাসি এবং আমরা মনে করি যে বাংলাদেশ দল কনসিস্টেন্টলি জিততেই থাকবে, জিততেই থাকবে। এখন এইটা একটা জায়গা, তার মানে এটা আমাদের এক্সপেকটেশনসটা বেড়েছে দেখে আমরা এখন বাংলাদেশ দল যখন একটু ইনকনসিস্টেন্ট পারফর্ম করে তখন আমাদের হতাশাটা বেড়ে যায়। এইটা মনে করি যে এটা আমরা যারা ফ্যান, এটা আমাদেরও হক যে আমরা খুশি হব, আবার আমরা হতাশ হব, এটা আমাদের হক, কারণ আমরা বাংলাদেশ টিমকে ভালোবাসি। এটা একটা জায়গা আছে। সেকেন্ড যে জায়গাটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যেমন সামনের দিকে এগোচ্ছি, আমাদের সাথে সাথে অন্যান্য দলও কিন্তু সামনের দিকে এগোচ্ছে, তার মানে কম্পিটিশনটা কিন্তু বাড়ছেই। তো এইটার একটা কারণে যেটা দেখা যায় যে অনেক সময় বাংলাদেশের পারফরমেন্স ভালো করতে করতে একটু ইনকনসিস্টেন্ট হয়ে যায়, এইটা একটা গেল। থার্ড যে জিনিসটা বর্তমানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি আমরা কিন্তু একটা জেনারেশন খুব সাকসেস আমাদের দিয়েছে, মানে আমাদের জেনারেশনটা, আমরা বা আশরাফুল বা আফতাব, আমরা বাংলাদেশকে জেতাতে শুরু করেছিলাম। সুমন ভাই তখন ক্যাপ্টেন ছিলেন এবং আমরা কনফিডেন্স, এইটার উপর বেস করে সাকিব, তামিম, মুশফিকের যে জেনারেশনটা, রিয়াদের যে জেনারেশন বা মাশরাফি আমাদের জেনারেশনে বাট অনেক দিন ক্যারি করেছেন, তারা বাংলাদেশকে এখন এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে আমরা আসলে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ গ্লোবাল টুর্নামেন্টে জিতবে। আমরা একের পর এক সিরিজ, আপনি যদি খেয়াল করে থাকে 2023 পর্যন্ত আমরা টানা কতগুলো হোম সিরিজে জিতেছি, হারেই নাই, একদমই এরকম ছিল। এখন গোল্ডেন জেনারেশন থাকে না যে একটা ভালো, এখন আমরা ট্রানজিশনটাকে অনেকটা আমরা মেনে নিতে পারি না, একটু ট্রানজিশনে কিন্তু আছি। যেমন আস্তে আস্তে এখন মাশরাফি ভাই নাই, মুশফিক সব ফরম্যাট খেলে না, রিয়াদ সব ফরম্যাট খেলে না, সাকিবের অলমোস্ট ক্যারিয়ারের শেষের দিকে, তামিমেরও ক্যারিয়ারের শেষের দিকে। তো এই ট্রানজিশন যে কোনো দেশের ট্রানজিশনের সময় কিন্তু একটু ফিল আপ করাটা তো ওভারনাইট হবে না, না একটু বাম্পি থাকে। এখন আমি নিজে ক্রিকেটার ছিলাম, আমি এখন ক্রিকেট বোর্ডে কাজ করি, আমি কোনো ব্যাড এক্সকিউজ বা ইজি এক্সকিউজ দিতে চাই না। অবশ্যই আমাদের দর্শকদের এক্সপেকটেশনস আছে এবং এটা থাকবেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে ট্রানজিশনাল সময় অনেক সময় রাইট ফিল আপটা করতে একটু সময় লেগে যায়। এটা সব দেশেই হয়েছে। যেমন শ্রীলঙ্কা যখন হঠাৎ করে মাহালা জয়াবর্ধনা সাঙ্গাকারা ছিল না, তখন তাদের মধ্যে একটা দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার যখন সেই মানে মাইটি অস্ট্রেলিয়া টিম যখন চেঞ্জ হয়েছে, তাদের মধ্যেও দেখা দিয়েছে। ইন্ডিয়া টিম ইট ওয়াজ অলওয়েজ ফুল অফ সুপারস্টার, কিন্তু তারা কিন্তু সাকসেস স্টোরি যদি দেখি এটা হয়তো লাস্ট 4-5 বছর ধরে আন্ডার ধোনি হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই জায়গাটা আমরা ফিল আপ করে ফেলতে পারবো। তবে এইটার একটা মজার পার্ট আছে কি, আমরা যদি দেখি বাংলাদেশ লাস্ট 4-5 বছর যে বড় সাকসেসগুলো, যেমন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট হারানো, আমাদের অনেক বড় প্লেয়ার কিন্তু ওই টিমে ছিল না, বা আমরা ওয়েস্ট ইন্ডিজকে যে রিসেন্টলি হারালাম, এখানেও কিন্তু আমাদের অনেক সুপারস্টার ক্রিকেটাররা ছিলেন না। তো পাকিস্তানের বিপক্ষে আমরা কেউ এক্সপেক্টই করতে পারি না, আমরা হোয়াইট ওয়াশ করে আসলাম। তো ঘটনাটা কি হয়, আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশাও বাড়ছে। আমরা কিন্তু এখন রিসেন্টলি কিছু রেজাল্টও করছি যেটা আমরা আগে কোনো দিন করি নাই। তবে দিন শেষে একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি মনে করি যে দর্শক চাইবেই আমরা কনসিস্টেন্ট হই, এবং এটা আমাদের প্লেয়ারদের দায়িত্ব যে আমরা এই কনসিস্টেন্সিটা মেনটেন করি বাই হার্ড ওয়ার্ক, বাই ডেডিকেশন, বাই প্রোভাইডিং রেজাল্ট। আমরা রেজাল্ট না হলে দর্শক মন খারাপ করবে, বিকজ তারা আমাদের অতটুকুই ভালোবাসে যে তারা মন খারাপ করবে, এটা আমাদের এটাতে কোনো নাই। তো আমি মনে করি যে যেহেতু ওভারঅল আমরা যদি দেখি আমাদের এজ লেভেল টিমগুলো ভালো করছে, মেন্স টিমও এখন এমন কিছু সাফল্য পাওয়া শুরু হয়েছে যেটা নাকি বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই মোরাল বুস্টার। তো এই যে ট্রানজিশন পিরিয়ডটা যখন একটু শেষ হয়ে, যখন আমাদের আবার কিছু মানে সেট হয়ে যাব, তখন আমরা আবার আগের চেয়ে বেশি কনসিস্টেন্ট হব, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটা জায়গায় কি মানে একটু যদি আমি জানতে চাই, মানে আপনি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও রয়েছেন, ক্রিকেট অপারেশনস সামলান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সাথে আপনি জড়িত বিসিবিতে, আপনি এক্স ক্যাপ্টেন হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন, এটাও কিন্তু অনেক বড়, মানে ফার্স্ট টি-20 ক্যাপ্টেন ইজ হিউজ। ওই জায়গা থেকে মানে ক্যাপ্টেন অ্যাডমিনিস্ট্রেটর দুই জায়গা থেকে যদি মানে আপনার কাছে আমি ব্লেন্ডিং করে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, যে বাংলাদেশে আসলে ওই যে আমরা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওনাদের কথা, মাশরাফির কথা আমরা বলি, মিডলে আমাদের ওই সুপারস্টার কেউ কেন ওভাবে ফ্লারিশ করতে পারলো না? এটা কি এই বাকি 5 জন এত বেশি আলোকিত যে তাদের আলোটা আসলে টিউবলাইটের মতো মনে হয়,
নাকি আসলে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলাম যে ভাইরাই তো আছে, ওনারাই করে দিবে? না, এইটা আমি দুইভাবে দেখতে পারি। একটা যদি দেখি যে সুপারস্টার কেন পেলাম না, জি। এই স্টারডমটা যে কোনো ক্ষেত্রে স্টারডমটা কিন্তু আসলে উপর থেকে আসে। আচ্ছা, মানে এটা আমি বিশ্বাস করি যে কেউ যখন স্টার হবে এটা উপর থেকে ওই He has to be lucky enough. হ্যাঁ আলোটা আসতে হবে, এইটা একটা ব্যাপার। কেউ বলে কয়ে স্টার হতে পারে না, স্টার হয়ে যায়, হ্যাঁ আইকন হয়ে যায়, তার কাজের মাধ্যমেই হয়, কিন্তু এটা হয়। এইটা যেমন আছে, আমি ব্যক্তিগতভাবে যে জায়গাটাতে বিশ্বাস করি বা আমি যে জায়গায় ফোকাস করতে চাই, আমার স্টার প্লেয়ার আছে কি নাই এটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার দল ভালো করছে কিনা। ওকে। এখন আমার যদি 5 জন সুপারস্টার প্লেয়ার থাকে কিন্তু রেজাল্ট কনসিস্টেন্ট না হয়, তাহলে এক ব্যাপার। কিন্তু আমি চাইবো একজন সাধারণ দর্শক হিসাবে হোক বা একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে হোক বা প্রাক্তন খেলোয়াড় হিসাবে হোক, আমার দলটা ভালো করা জরুরি। এখন যদি আমার 11 জন প্লেয়ার সুপারস্টার নাই কিন্তু তারা রেগুলার বাংলাদেশকে জিতাচ্ছে, আই উইল টেক দ্যাট রাদার দেন হ্যাভিং 2-3 সুপারস্টারস। এইটা একটা জিনিস। নিউজিল্যান্ডের মতো। হ্যাঁ, কাইন্ড অফ। আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে কি, এটাও সত্য যে রিসেন্ট পাস্টে মানে কি, এখন আমি যদি গ্লোবালি কম্পেয়ার করি তাহলে এক হিসাব, কিন্তু যদি আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, সাকিব তার পারফরমেন্স দিয়ে নিজেকে যেই উচ্চতায় নিয়ে গিয়েছে একদমই অ্যাজ অ্যান অলরাউন্ডার, সাকিবকে আই রেট হিম অ্যামং ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট এভার। একদম ক্রিকেট খেলার শুরু থেকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। তামিম ওপেনিং ব্যাটিংটাকে বাংলাদেশের যেই জায়গাটাতে নিয়ে গিয়েছে, যে অ্যামাউন্ট অফ সেঞ্চুরিজ, অ্যামাউন্ট অফ রান, 8,500 তামিমের অ্যাকসেপ্টেন্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট, হ্যাঁ এই জায়গাটাতে। আচ্ছা, মাশরাফি ভাই অ্যাজ এ লিডার পারফরমেন্স, টিমের পারফরমেন্সকে যেই জায়গায় নিয়ে গিয়েছেন, বা মুশফিকুর রহিম, আপনি যদি স্ট্যাট ঘাটেন দেখবেন যে অ্যামং দ্য উইকেট কিপার ব্যাটসম্যান হি হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডাবল সেঞ্চুরিজ অ্যান্ড এভরিথিং। মাহমুদুল্লাহ রিয়াদ 6-7-এ বাংলাদেশ টিমকে যেই সব আনবিলিভেবল ম্যাচ জিতিয়েছেন, এখন ওইটা দেখতে দেখতে তো আমরা মানে এতটাই মগ্ন হয়ে গিয়েছি, আমরা আসলে যখন নতুন একটা প্লেয়ার কথার কথা যে মিডলে একটা নতুন প্লেয়ার আসছে, সে তাওহিদ হৃদয়, ও তাওহিদ হৃদয়ের ওই ধরনের স্টার হতেও তো 5-7 বছর সময় লাগে। আবার অনেক ক্ষেত্রে কি আবির ভাই, আমরা কি স্টারডমটাকে দেখি কিন্তু এটাকে কন্টিনিউয়াস ফিল করি না। আমি জাস্ট এক্সাম্পল দিব, এই যে মেহেদী হাসান মিরাজ ছেলেটা, সে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে টেস্ট জেতাতে একটা বিশাল রোল প্লে করেছিল। ইন্ডিয়ার এগেনস্টে হোম সিরিজে আমরা জিতলাম, ম্যান অফ দ্য সিরিজ। পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশকে জেতাতে একটা বড় রোল প্লে করলো। লাস্ট যে টেস্টটা বাংলাদেশ জিতেছে সেখানটা একটা বড় রোল প্লে করছে। মানে অনেকগুলো ইস্যুস রয়েছে যেগুলোতে না এখন হয় কি, কিন্তু আমরা কেউ না মনে রাখি না জিনিসটা কি, ধরো বিশ্বসেরা অলরাউন্ডারকে বা বাংলাদেশের অলরাউন্ডারকে সাকিব আল হাসান। আচ্ছা, এখন সাকিব আল হাসানের ছায়ার নিচে মিরাজ অনেক দিন ছিল, মিরাজ কিন্তু কন্টিনিউয়াস পারফরমেন্স করে। এখন যেহেতু সাকিব আল হাসান নাই টিমে, নাও হি হ্যাজ এমার্জ, ওই যখন একটা শূন্যতা ক্রিয়েট হয় তখনই কিন্তু একজন নতুন কেউ চলে আসে। যেমন এখন আমরা সামনে দেখতে পারবো যে মেহেদী অ্যাজ এন অলরাউন্ডার ওই জায়গাটা আস্তে আস্তে নিতে থাকবে। মেহেদীর র্যাঙ্কিং এখন সবগুলো ফরম্যাটে 3 অ্যাজ এন অলরাউন্ডার যেভাবে যাচ্ছে, এবং আমি দোয়া করি, আমি বিশ্বাস করি ও হয়তো কিছুদিনের মধ্যে 1 নম্বর অলরাউন্ডার ওয়ার্ল্ডে হয়ে যাবে। তখন আবার আমরা বলবো যে না, আমাদের 1 নম্বর অলরাউন্ডার রয়েছে। সিমিলারলি তাইজুলের কথাও চিন্তা করি, তাইজুলের পারফরমেন্সটা অ্যাজ এন বোলার সাকিবের চেয়ে অনেক ভালো, কিন্তু স্ট্রাইক রেট এন্ড নাম্বার অফ উইকেটস 5 উইকেটস এবং ওয়ার্ল্ডের টপ। এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় কি, এইখানে আমাদের মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে, যে আমরা স্বাভাবিকভাবে সাকিব সুপারস্টার, তামিম সুপারস্টার, মিডিয়া কিন্তু সুপারস্টার তৈরি করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। সামটাইমস মিডিয়া বায়াসড মনে হয়, সামটাইমস। আমি নিজেও মিডিয়ায় কাজ করি দীর্ঘ সময়, ফেয়ারলি ডিসকাসিং। আমি যেহেতু আমার কাছে লাগে কি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার্স এবং মিডিয়া, আমাদের সবার লক্ষ্য কিন্তু এক, বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রা, বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে যাওয়া। তো এইটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা যদি সবাইকে পজিটিভলি হেল্প করি, তাহলে আমাদের ক্রিকেট আরো গ্রো করবে। সাধারণ মানুষ আবেগ দিয়ে খেলা দেখে, তারা চায় জিতিক, হারলে কষ্ট পাবে, কিন্তু তাদের সাপোর্টটা তো আমাদের মূল শক্তি। কিন্তু এগিয়ে নিয়ে যাবে কে? ক্যারিয়ারটা কিন্তু এই 3 জন কাউন্টার পার্ট। ওই ক্ষেত্রে মিডিয়া যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করে, যেমন মমিনুল 13টা
বা Century. 14টা টেস্ট 100, yeah. ক্যান ইউ ইমাজিন বাংলাদেশের একটা প্লেয়ার, আমরা টেস্ট ক্রিকেটে হিস্ট্রি হচ্ছে গিয়ে অলমোস্ট 140 বছর। এক্স্যাক্টলি আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি বেশি না, মাত্র 23 বছর ধরে। Exactly. 23 বছরের মধ্যে আমরা একটা সময় ছিল, যেমন আমি যেই সিরিজটাতে অস্ট্রেলিয়ার সাথে 100 করেছি, তার 14 মাস পর আমার টেস্ট খেলতে হয়েছে। চিন্তা তার মানে করছেন। বাংলাদেশের টেস্ট খেলাটা কতটা কম ছিল। Exactly. এখন আমরা লাস্ট 4-5 বছর ধরে কনসিস্টেন্টলি অনেকগুলো টেস্ট ম্যাচ খেলছি। এরকম একটা সিনিয়রিওতে মমিনুলের যে পারফরমেন্স ইন কনটেক্সট অফ বাংলাদেশ, ও কি এনাফ প্রেজ পায়? একদমই বা পায় না, তাইজুল একদমই পায় না। এনাফ কি প্রেজ পায়? আপনি যদি ঠিক পাশের দেশে দেখেন, জি চেতেশ্বর পূজারাও পূজারাকে। কিন্তু ওদের সুপারস্টার, বিশাল রাইট? এক্স্যাক্টলি ওদের দেশে অশ্বিন তো মেইনলি এখন টেস্ট বোলার, রাইট? course. ও যেই লেভেলের প্রেসটা পায়, আমরা যদি আরেকটু আমাদের প্লেয়ারকে আমি মিডিয়াকে Exactly. রিকোয়েস্ট করে বলছি Exactly. যে তারা যদি এই জিনিসগুলো আরেকটু হাইলাইট করতে, যে হাইপ তোলার কাজটা কিন্তু মিডিয়ার করবে না। Exactly. যে আমাদের একজন মমিনুল আছে যে টেস্টে এক ফরম্যাট খেলে এতদিন ধরে খেলতেছে, বা তাইজুল, এরা যদি এই মোরাল বুস্টারটা যদি আমরা মিডিয়া থেকে একটু পাই, তাহলে সুপারস্টার খুব অতি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমার কথা কি, যে জোর করে সুপারস্টার তৈরি করার দরকার নেই, প্রাপ্যতা সে দিই আমরা। সে পারফরমেন্সের মাধ্যমে সে সুপারস্টার হোক, জি। কিন্তু একটু যদি, বিশেষ করে টেস্ট এরিনাতে, কেন দেখেন আমি এই কথাটা সব জায়গায় বলি এবং আমি বিশ্বাস করি, একটা দেশ তখনই বড় দেশ হবে সে যখন টেস্ট ক্রিকেট ভালো খেলে। আমি যদি এখন Exactly. বিগ ফোর দেখি, ইন্ডিয়া টেস্ট ক্রিকেট ভালো খেলে, ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ভালো খেলে, অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট ভালো খেলে। এই বিগ ফোরের মধ্যে কোনো সময় সাউথ আফ্রিকা থেকে, কোনো সময় নিউজিল্যান্ড থেকে টেস্ট ক্রিকেটে যদি ভালো খেলে, কনসিস্টেন্টলি তারা অন্যান্য ফরম্যাটেও ভালো খেলবে। সো আমরা যদি একটু হেল্প করি, একটু হাইলাইট করা, আর একটু পজিটিভলি, আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের টেস্ট ক্রিকেটাররা একটু মন খারাপ করে যে তারা খুব এনাফ স্বাভাবিক প্রেস না, পায় না। একদমই। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে, জি। বছরের মেইন পর কোচিং বছর। স্টাফের হেল্পটা অনেক সময় ন্যাশনাল টিমের বিজি স্কেজুয়ালের কারণেও তারা পায় না। ধরেন হচ্ছে ওয়ান ডে টি-20 চলছে, টেস্ট নাই কারণ কি, সিরিজে, একটা তারপরেও তারা ভালো করছে। একটা বছরে 8টার থেকে 10টা বেশি টেস্ট ম্যাচ খেলা সম্ভব না। এটা টপ। হ্যাঁ, আমরা এখন লাস্ট 3 বছর ধরে কিন্তু এটা করছি। অন এভারেজ আমরা বছরে 8টা টেস্ট খেলি, যেটা আগে কোনো সময় ছিল না। ওইরকম সিচুয়েশনে হোয়াইট বল ক্রিকেট 20টা ওয়ানডে, 20টা টি-20 হয়। তো টেস্ট ক্রিকেটাররা কিন্তু বেসের মতো, তারা Exactly. ফাউন্ডেশন, তাদের Exactly. উপরে ঘরগুলো হচ্ছে গিয়ে যে পিলার অ্যান্ড সাইডের দেয়াল হচ্ছে ওয়ানডে ক্রিকেট, জি। আর এর ভিতরে অর্নামেন্টগুলো হচ্ছে গিয়ে টি-20 ক্রিকেটার। Exactly. আমরা যদি ফাউন্ডেশনের জায়গাটাতে আরেকটু বেশি প্রেস করতে পারি সবাই মিলে, এইটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, দেখেন অস্ট্রেলিয়াতে যখন টেস্ট ম্যাচ হয় 80,000 দর্শক খেলা দেখে। একদমই। তো এই কালচারটা কিন্তু একদিনে তৈরি হয় না। আমরা কিন্তু অনেক সময় ক্রিকেটের কালচারের কথা বলি না, আমরা সবাই মিলে যদি এই টেস্ট ক্রিকেটের কালচারটা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের ওভারঅল ক্রিকেট অনেক হাইলি বেনিফিট। স্পোর্টস টাইম প্রেজেন্স বিহাইন্ড দ্য ক্রিকেট, এমন কোনো ঘটনা ড্রেসিং রুম, টিমের মধ্যে ক্রিকেটারদের কোনো মজার ঘটনা আপনাকে বা আপনাদেরকে অনেক ইন্সপায়ার করেছিল, দাগ কেটেছিল, এরকম কোনো ঘটনা ডেফিনেটলি আছে? শাহিন আফসার, আমরা একটু শুনতে চাই, না বলা একটা গল্প শুনতে চাই। না, প্রথমত ড্রেসিং রুমে কাটানো প্রত্যেকটা খুব সিগনিফিকেন্ট না প্রত্যেকটা ঘটনাই তো আসলে মানে জি। এভরি সিঙ্গেল সেকেন্ড আসলে খুবই এনজয়েবল। যেমন কেঁদেছিলেন কখনো? হ্যাঁ, আমি 2টা ম্যাচে, ইনফ্যাক্ট 3টা ইনসিডেন্টে আমার মনে পড়ে আই ক্রাইড। Yeah. প্রথম যে ইনসিডেন্টের কথা মনে পড়ে সেটা হচ্ছে গিয়ে 2010 সালে আমি যখন নিউজিল্যান্ডকে আমরা হোয়াইট ওয়াশ করি। প্রবাবলি তখন দ্যাট ওয়াজ মাই ফার্স্ট 4-0। হ্যাঁ, 4-0। তখন আমি মানে আনন্দে যে মানুষ কাঁদতে পারে, মানে আমার ফ্যামিলি থেকে আমার বউ সবসময় বলে যে আমার মধ্যে কোনো প্রকার ইমোশনের নাই, পাথরের মতো, মানে কোনো ইমোশন নাই, মানে হাসলেও হাসি না, কাঁদলেও কাঁদি না, এই টাইপের। বাট ওই দিনে আমরা জিতার পর আমার এখনো মনে আছে সাকিবকে জড়ায় ধরে আমি কাঁদছিলাম, যে এবং আমি মুখ দিয়ে বলছিলাম যে আমি যদি আর কোনোদিন বাংলাদেশের জন্য খেলতে না পারি, আমার জীবন সার্থক। মানে হ্যাঁ, এখন এর বলতে পারে যে আপনার এত স্বপ্ন ছোট কেন, কিন্তু 2010 সালে না, নিউজিল্যান্ডকে Exactly. হোয়াইট ওয়াশ করা, তো Exactly. এইটা একটা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে 2012 সালে পাকিস্তানের সাথে আমি যখন 90, আমার মনে হয় 20 রানে 4 উইকেট পড়ে গেছিল, আমি আর সাকিবের বিরাট বড় একটা পার্টনারশিপ হলো, 97 রানে আউট হয়েছিলাম। ওই দিন আমি অনেক কেঁদেছিলাম।
মানে 97 করে আউট হয়ে গেছি, মানে এত ভালো ব্যাটিং করে। আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে 2015-তে বিপিএলে। আচ্ছা। বিপিএলে কি হয়েছিল, আমি ফার্স্টে 3টা ম্যাচ খেলেছিলাম, আমি কোনো রান করি নাই। আচ্ছা। তারপরে আমি পুরা টুর্নামেন্ট ড্রপ ছিলাম বরিশাল বুলসে। বরিশাল ওইবার বরিশাল বুলসে খেলছে হচ্ছে গিয়ে ক্রিস গেইল, বরিশাল বুলসে খেলতেছে যে এভেন লুইস, মানে অনেক সুপারস্টার টিম। রাইট। তারপরে যেটা হলো, আমার টিম আনফরচুনেটলি আমাদের ব্যাটসম্যান অনেকেই রান করতে পারে নাই। পরে গ্রাহাম ফোর্ড কোচ ছিল আমাকে সেমিফাইনালে মানে এলিমিনেটর, মানে সেকেন্ড এলিমিনেটরে Okay. আমাকে বলছিল যে ইউ আর অন, ওকে। তুমি খেলবা, ইউল ব্যাট নাম্বার 4। ওকে আছে যে হ্যাঁ, আমি এর চেয়ে আর কি খারাপ হইতে পারে। তারপরে আই ব্যাটেড, এবং ওই ম্যাচটা আমি আর সাব্বির রহমান আমরা একটা ভালো পার্টনারশিপ হয়েছিল, আই স্কোর্ড রান গেল। তারপরে বরিশাল বুলস ফাইনালে। এখন আমার জীবনে আমি ঢাকায় বড় হওয়া, আমি ঢাকায় খেলা শিখেছি, Exactly. কিন্তু আমার রুট হচ্ছে গিয়ে পিরোজপুর বরিশাল। Exactly. সো বরিশালের ব্যাপারে অন্যরকম একটা ইমোশনাল কাজ করে। হ্যাঁ, তো বরিশাল বুলসে খেলতেছি বিপিএল ফাইনাল, আমরা ফার্স্টে ব্যাটিং করার পরে উইকেট পড়ে গেছে। পরে আমার আর রিয়াদের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ হয়, এবং আমি লাস্ট পর্যন্ত নট আউট ছিলাম। 24 বলে 44 না এরকম একটা ইনিংস খেলে আমরা 154 রানে মনে হয় এরকম ইনিংসটা শেষ হয়েছে, না 144 সামথিং। আচ্ছা। ওই ম্যাচে আমরা 18তম ওভার পর্যন্ত আমরা, মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফার্স্ট শিরোপার বছরটা কোনো ধারে কাছেই নাই, মানে ওদের মনে 2 ওভারে লাগে 42 না 44 রান। ওই একটা ওভারে মোহাম্মদ সামির ওভারে 17 না মানে কত রান হয়ে ম্যাচ ওরা নিয়ে গেল। তো ওই দিন আমি মানে এত খারাপ লাগছে যে আমরা মানে বিপিএল বরিশাল শিরোপা জিতবো, আমি রান করছি, আগে ড্রপ ছিলাম, সেখান থেকে কামব্যাক করা। ওই দিন অনেক কেঁদেছিলাম। তো এই কান্নার কথা মনে হয় ফার্স্ট কোনো একটা শোতে বললাম যে মাঠের কান্নার কথা। হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে দু একটা ইস্যু নিয়ে একটু আপনার কাছে ইনডেপথ জানতে চাইবো। একটু ডিফিকাল্ট কোশ্চেন, হুট করে বলাটাও ডিফিকাল্ট, আমি আগেই বলে নিচ্ছি। এই প্রশ্নটা পৃথিবীর যে কাউকে যদি আমি কেন অন্য কেউ করে, এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে, এটা হইতেই হবে। পৃথিবীর শ্রেষ্ঠ যারা হচ্ছে মানে গবেষক, ক্রিকেট নিয়ে কাজ করে, অনেক বড় ক্রিকেটার, অনেক বড় সাংবাদিক, তারাও এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতর্কে পড়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত সর্বকালের সেরা 11 জন ক্রিকেটারকে যদি শাহরিয়ার নাফিস আমি বেছে নিতে বলি আপনাকে, আপনার 11টা কেমন হবে? আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ওয়ানডেতে অথবা ওভারঅল আমরা ওভারঅলই করি। আচ্ছা, ওভারঅল 11 জন ক্রিকেটার, তারা সব ফরম্যাট মিলিয়েই বাংলাদেশের টপ 11 শাহরিয়ার নাফিস বেছে নেবেন তার মতো করে। আচ্ছা, তামিম ইকবাল ওপেনার, ওকে, ঠিক আছে। আমি তারপর একটু নোট ডাউন করি। যদিও নিজেকে রাখা ঠিক হবে না, বাট ওভারঅল ঠিক হবে না কেন মনে হয়? না, মানে আমি এখন সিলেক্টর হয়ে নিজেকে কিভাবে সিলেক্ট করি না, বাট ঠিক আছে, মানে বাট ওভারঅল পারফরমেন্সে আই ক্যান বি এ পার্ট অফ দ্যাট অবশ্যই টিম, কারণ মানে বর্তমান অতীত ওই সময়কার কনটেক্সট, হ্যাঁ অবশ্যই কি ফ্যাসিলিটিস পেয়েছিলেন তখন বলেন আপনি? যাই হোক, মোহাম্মদ আশরাফুল নাম্বার 3, মুশফিকুর রহিম, মুশি, সাকিব আল হাসান, সাকিব, এটা যে 5 জন গেল না? হ্যাঁ 5 জন। আচ্ছা, 5 জন ব্যাটার, 5 জন গেল, ঠিক আছে। ফাস্ট বোলিং এ মাশরাফি, ম্যাশ, মুস্তাফিজ, মুস্তা, তাসকিন, 3 পেসার, একজন স্পিনার হয়ে গেছে যেহেতু সাকিব ওখানটায় কভার করেছে, মোহাম্মদ রফিক ভাই, নয় জন হয়েছে, মেহেদী হাসান মিরাজ, বাদ পড়লো কি আমাদের সময়? একজন শুধুমাত্র বাকি, একটা স্পট বাকি। আমরা 10 জনের নাম পেয়েছি। শাহরিয়ার নাফিস তার 3 ফরম্যাট মিলিয়ে, না ওয়ান ডে 3 ফরম্যাট না, এটা ওয়ান ডে টিম। এটা ওয়ান ডে টিম, ওকে ওয়ান ডে টিম, হ্যাঁ ঠিক আছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই,
আমি একটু রিপিট করি, যেই 11 জন: শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ রফিক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 আলোচনায় যাব না, টেস্ট টিম যদি আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, একটু কি শেয়ার করা যায় কিনা? টেস্ট টপ 11: হ্যাঁ, তামিম ইকবাল, তামিম ইকবাল, ইমরুল কায়েস, ইমরুল কায়েস, 3 হাবিবুল বাশার, হাবিবুল বাশার, ফ্যান্টাস্টিক ক্রিকেটার। 4 মোহাম্মদ আশরাফুল, আশরাফুল, মুশফিকুর রহিম, মুশফিক, সাকিব, আমরা সাকিব, লিটন, লিটন, 7 জন হয়েছে, মিরাজ, মিরাজ, মাশরাফি, মাশরাফিকে আপনি রাখতে চান। এখনো বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের কাজী টপ শাহাদাত রাজীব, রাজীব, and the last one তাইজুল। ফ্যান্টাস্টিক চয়েস। 11 জন টেস্ট টিমে: তামিম ইকবাল, ইমরুল কায়েস, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, ম্যাশ, শাহাদাত হোসেন রাজীব এবং তাইজুল ইসলাম। আমি একটু র্যাপিড ফায়ার ছোট করে করে শেষ করে ফেলবো, লাস্ট পার্ট একদমই। শাহরিয়ার নাফিস আহমেদ, বাংলাদেশ দলে এখন পর্যন্ত ইনক্লুডিং ইউ সেরা ক্যাপ্টেন কাকে মনে হয়েছে? আমি অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলি নাই, জি, সো তাদেরটা আমি রেট করতে পারবো না। অফকোর্স। আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, জি, তাহলে হাবিবুল বাশার, ইয়া, কারণ আমি তার আন্ডারে খেলেছি জি, এবং আমি আমার ন্যাশনাল টিমের শুরু ওনার আন্ডারে, এবং আমি দেখতাম ওই প্লেয়ারদের খুব খুব আগলে রাখতেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি রেজাল্টের দিক থেকে দেখি, জি, রেজাল্টের দিক থেকে অবশ্যই মাশরাফি ভাই মানে হাবিবুল বাশার যেই জায়গাটাতে উনি ছিলেন আমার সময়, তারপর আমি যখন ছিলাম না, মাশরাফি ভাই ওই রোলটাই প্লে করেছেন, টিমটাকে আগলে রাখা একসাথে। আর পরিসংখ্যানের দিক থেকে তো অবশ্যই তামিমের ট্র্যাক রেকর্ড সবচেয়ে ভালো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, শাহরিয়ার নাফিস, যদি আপনি উত্তর দিতে চান, আপনি খেলেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনও চালাচ্ছেন, আপনার সময় খেলোয়াড়ি লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সেরা বিসিবি প্রেসিডেন্ট? এটা তো বলা ডিফিকাল্ট ইন আ সেন্স। খুব বেশি সময়ের জন্য কাউকেই পাননি এরকম? না, আসলে কেন বলা ডিফিকাল্ট, কারণ এখন আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, এখন আমি বুঝি। আমি দীর্ঘ 20 বছর ক্রিকেট খেলেছি, স্টেডিয়ামে ডেইলি আসতাম, কিন্তু কয়টা রুম আছে, কোথায় কি আছে এটাই জানতাম না। এটা কেন বলার উদ্দেশ্য হচ্ছে কি, প্লেয়াররা আসলে এত বেশি খেলা নিয়ে ব্যস্ত থাকে, ওই ব্যাপারগুলোতে আমরা আসলে ওইভাবে থাকি না, তো ওইভাবে আমি রেট করা ডিফিকাল্ট। 1, 2 নাম্বার, প্রেসিডেন্সির যে কাজটা, এটা না একটা কন্টিনিউয়াস প্রসেস। ধরেন একটা সময় ছিল যখন বাংলাদেশে কিছুই ছিল না ক্রিকেটে, তখন যারা প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন তাদের কন্ট্রিবিউশন চিন্তা করেন, কারো কন্ট্রিবিউশনই ছোট করে দেখা, কারণ এক একজনের সময় এক একটা জিনিস হয়েছে। সো সবাই কন্টিনিউ করে গিয়েছেন এবং সবার কন্ট্রিবিউশনের কারণে বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে এগোতে পেরেছে। এটা ধরেন যে 1-2টা মানে, আর প্রেসিডেন্সি আপনি কোনো স্ট্যাটিস্টিক দিয়ে মাপতে পারবেন না। ইটস ভেরি ইজি, যখন আপনি স্ট্যাটিস্টিক্স থাকে বলে ফেলা যায়, ঠিক আছে, যে আমি আপনাকে যদি বলি যে একটা ব্যাটিংয়ের কথা, যে তামিম না শাহরিয়ার নাফিস, স্বাভাবিকভাবে আমিও বলবো তামিম ইকবাল, কারণ স্ট্যাটিস্টিক্স বড়। কিন্তু এই কাজগুলো আসলে আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি মাপতে পারবেন না, এটা বলা যাবে না। আমি কারো কন্ট্রিবিউশনকে ছোট দেখতে চাই না, এবং সবার বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান আছে। প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর আপনার ভাই ফারুক আহমেদ, কাকে ডিল করা সহজ? প্রেসিডেন্ট ফারুক আহমেদ ডিল করা সহজ, হ্যাঁ,
কারণ ফারুক ভাই আমার চেয়ে একদম স্ট্রেট 20 বছরের বড়। আচ্ছা, তো ভাই হিসাবে উনার যেহেতু বয়সের এত গ্যাপ, সো ইটস বেটার অফ, আমার কাছে মনে হয় উনার কাছে আমার এক্সেস। জি, ফারুক ভাই আমার ইন্সপিরেশন, ওনাকে জি। দেখে ক্রিকেটে আসা। জি। এবং ওনার বাসার ছাদে মোহাম্মদপুরে শাহজাহান রোডের কোনার বা হলুদ বাসার রেসিডেন্সিয়ালের পেছনে বাসা না? হ্যাঁ, ওখানে আমার ক্রিকেট খেলা শুরু। আচ্ছা। ফারুক ভাইয়ের বড় ভাই বাবু ভাই আমাকে আমার লাইফের ফার্স্ট কোচ, উনি আমাকে ফার্স্ট ব্যাট কিনে দিয়ে ছাদে আমাকে ব্যাটিং করা শিখাইছেন। জি। ওনাকে দেখেই ক্রিকেটে আসা এবং উনি খেলতেন দেখে আমরা ক্রিকেট খেলতে শুরু করেছি। জি। হ্যাভিং সেইড দ্যাট, ভাই হিসেবে যেহেতু 20 বছরের ডিফারেন্স, তো ওই কোনো সময় ওইভাবে ফ্রি ছিলাম না, বরং এখন উনি প্রেসিডেন্ট হয়েছেন, ওনার কাছে আমার অ্যাক্সেস অনেক বেশি। আচ্ছা, প্রিয় বন্ধু ক্রিকেটে? ক্রিকেটে প্রিয় বন্ধু এনামুল হক জুনিয়র, ওকে। ফরহাদ রেজা। ক্রিকেটের সবচেয়ে বড় আনন্দের জায়গা? বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পেরেছি, মানে সবচেয়ে? বাইফার, মানে এইটা আসলে আমি আই ড্রিমড অ্যাবাউট ইট অ্যান্ড আই লিভড এভরি সেকেন্ড অফ ইট, এবং এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পেরেছি 3 ফরম্যাটেই। সবচেয়ে কষ্ট? সবচেয়ে কষ্ট হচ্ছে গিয়ে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা যতটুক লম্বা হওয়া উচিত ছিল ইন টার্মস অফ পারফরমেন্স অ্যাজ ওয়েল, ততটুকু লম্বা হয়নি। টাইম মেশিনে যদি শাহরিয়ার নাফিসকে চড়িয়ে দেওয়া হয়, ক্রিকেটিং ক্যারিয়ারের কোন জিনিসটাকে বদলে দেওয়ার চেষ্টা করবেন? আমি যদি চেঞ্জ করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করতাম যে আমি 2012-র পরে ওভারঅল ট্রেনিং প্যাটার্ন যেটা করেছিলাম ইন টার্মস অফ ফিটনেস, এটা যদি আমি আমার একদম ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে করতে পারতাম, তাহলে হয়তো আমি আরও অ্যাথলেটিক একজন ক্রিকেটার হইতাম। আপনি অনেক কঠিন মানুষ, পাথরের মতো মানুষ, আপনার হাসি কান্না এগুলো সহজে আসে না। ভাবির উদ্দেশ্যে কিছু বলুন। আমার আজকে এখানে যখন ড্রাইভ করে আসতেছিলাম, এটা হঠাৎ করে র্যান্ডম এই থটটা আসছে যে আসলে আমাদের প্লেয়ারদের ক্যারিয়ার খুব কঠিন। আমরা প্লেয়ারদের সাকসেসটা দেখি, কিন্তু এইটার পিছনে যে কত স্যাক্রিফাইস ফ্যামিলি করে এইটা কেউ দেখে না। যেমন আমার ওয়াইফের বার্থডে হচ্ছে গিয়ে অক্টোবর 25, আমাদের ম্যারেজ ডে 1 নভেম্বর। ক্রিকেটের রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আমরা কোনোদিন একসাথে এই দিনগুলো সেলিব্রেট করতে পারিনি, কারণ বাংলাদেশের ক্রিকেট সিজন শুরু হয় অক্টোবরে, শেষ হয় এপ্রিলে। এই যে একটা স্যাক্রিফাইস, আমার ছেলে যেদিন হয়েছিল তারপরের দিন আমি সকালে প্র্যাকটিসে চলে গেছি। আমার মেয়ে যখন হয়েছে তারপর 2 বছর আমি আমার 2টা বছর আমার ওয়াইফ যেহেতু আমার ক্যারিয়ার শেষের দিকে আমার মেয়েকে ধরতে হয়নি। যে এই যে স্যাক্রিফাইসগুলো, এগুলো আসলে ইমেন্স। এবং এই যে বছরের পর বছর না পাওয়া, এবং হয় কি আমি খারাপ খেললাম, আমাকে হয়তো রাস্তায় কেউ কিছু বলতে পারলো না, কিন্তু আমার ওয়াইফকে দেখলো যে কি খেলে রান করতে পারে নাই। এই যে ট্রমাগুলো, আমরা যতটুকু ট্রমা নেই তার চেয়ে 20 গুণ ট্রমা ওদের নিতে হয় পরিবারের কারণে। তো আমি যেটা এটা সমস্ত ক্রিকেটারের ফ্যামিলি এটা ফিল করে। সো আমি যেটা আমার ওয়াইফের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে থ্যাঙ্কস ফর বিইং দেয়ার, মানে শি হ্যাজ বিন মাই বিগেস্ট সাপোর্ট ফর লাস্ট 18 ইয়ার্স। এবং আই এম সরি যে আমার জন্য অনেক ট্রমার ভিতর দিয়ে ওর যেতে হয়েছে, এবং উইদাউট হার সাপোর্ট এটা আমার ক্যারিয়ারটাকে এভাবে এই জায়গায় এনে এখন আমি কাজ করছি, এটা সম্ভব হতো না। সো থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট। আর আরেকটা সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমার ক্রিকেটে এই ট্রমাটা দেখছে, সো ও আমার ছেলে এখন টুকটাক খেলা শুরু করেছে, ঢাকা মেট্রো আন্ডার-18 পর্যন্ত খেলছে। ও আমার ছেলের খেলতে দিতে চায় না, বলছে যে এই তোমার 20 বছরের কষ্ট সহ্য করছে, আমার ছেলের এই প্রেশারটা নিতে চাই না। বাট আমি আশা করব যে এই আমরা একসাথে মিলে যদিও ক্রিকেটার হতে পারে, আর যদি বড় ক্রিকেটার হতে পারে, এই কষ্টটা আমরা একসাথে ভাগ করে নেব। বাট থ্যাঙ্কস আ লট। Thank you so much. Thanks a lot, Shahriar Nafiz Ahmed, for your precious time. We are really grateful to have you as a guest in our first episode.